মহিউদ্দিন ভাই, যে বিষয়টা আপনাকে বিরতির আগে জিজ্ঞেস করলাম যে মানে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে বা এই বিষয়ে ভুল ন্যারেটিভ প্রচার করে মানে গঠনমূলক রাজনীতি আসলে করা সম্ভব কিনা? না, মানে গঠনমূলক কোনো কিছুই তো ভুলের উপরে তৈরি করা যায় না। এখন মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, আমরা তো এমন বলতে পারবো না যে মুক্তিযুদ্ধের সব ইতিহাস লেখা হয়ে গেছে। এটা তো একদিনে হয় না, এক দশকেও হয় না। যত দিন যাবে আমরা নতুন নতুন তথ্য পাব, আমাদের উপলব্ধির পরিধি বাড়বে, তা আমরা আবার ন্যারেটিভও পাল্টাতে থাকবে। তো এখানেও সেটা হয়েছে যে মনে করেন যে ৭১ সালে আমরা যেটা দেখেছি বা ৭২ সালে আমাদের মধ্যে যেটা ছিল, যেরকম চিন্তা ছিল, ৭১ যত দূরবর্তী হবে ততই কিন্তু আমরা অনেক বেশি আমাদের দৃষ্টিভঙ্গি এবং ধারণা স্বচ্ছ হতে থাকবে। কারণ আবেগ থাকলে বা ঘৃণা থাকলে নির্মোহভাবে অনেক কিছু পর্যালোচনা করা যায় না। তো আমরা যদি এই যে আবেগের তো দুইটা পার্ট, আবেগের একটা অংশ হচ্ছে ভালোবাসা আর একটা অংশ হচ্ছে ঘৃণা, এই দুইটাকে সরিয়ে রেখে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই বা ঘটনার দিকে তাকাই, তাহলে আমরা নির্মোহভাবে বিশ্লেষণ করতে পারবো। তো সেটার জন্য একটা সময় লাগে। তো যত সময় যাবে ততই আমরা কিন্তু আমরা মানে কি বলবো, আরও বেশি অবজেক্টিভ হতে পারবো। এবং আমাদের যদি অনুসন্ধানী তৎপরতা থাকে, নতুন নতুন তথ্য পাবো, তথ্যের ভিত্তিতে আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারবো। এখন দেখেন ৭১-এর ন্যারেটিভ অনেক রকম আছে। ওই যে আমরা বললাম একটা কথা আছে না যে বিজয়ীরাই সব কিছু করে। যেমন এখন যারা মনে করে বিজয়ী তারা এক ধরনের কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে, আর তখন যারা বিজয়ী ছিল তারা তাদের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করছে। তো দুটাই অসম্পূর্ণ, আবার দুইটার মধ্যেই কিছু কিছু সত্যতা আছে। আমরা যদি অবজেক্টিভলি চিন্তা করি, মনে করেন যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, তাই না? এটা তো হওয়ার কথা না। এইভাবে বেলুচিস্তান তো 48 সালে স্বাধীনতার লড়াই শুরু করেছিল, তারা কেন হয়নি? আমরা কেন হলাম? ভারতের সাথে যদি আমাদের সীমান্ত না থাকতো, ভারত যদি বর্ডার খুলে না দিত, আমরা যদি ভারতে আশ্রয় না পেতাম, মুক্তিযোদ্ধারা যদি সাহায্য, অস্ত্র, টাকা এগুলো না পেত, তাহলে কি আপনি মনে করেন এই 9 মাস ধরে যুদ্ধ চলতো? মানে এখানে অনেকগুলি ইফস অ্যান্ড বাটস আছে, কিন্তু অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই ৭১-এ এগুলো কিন্তু আপনার আমি বলবো যে শর্ত হিসাবে কাজ করছে, একটা কন্ডিশন তৈরি করেছে। এই কন্ডিশনটা না থাকলে হয় না। এই কন্ডিশনটা যিনি অ্যাপ্রিহেন্ড করতে পারেন নাই, তারা তো ভাবতেও পারেন নাই যে বাংলাদেশ একদিন স্বাধীন হবে। অনেকেই ভাবেন নাই, অনেকেই ভাবেন না যে বাংলাদেশটা এইভাবে স্বাধীন হয়ে যাবে। তো সুতরাং হয়ে গেছে। তো এখন ইন্ডিয়ার কি ঠেকা পড়ছে আমাদেরকে সাহায্য করার? তাদের উপর দিয়ে তো অনেক ঝড় গেছে। আমেরিকানরা তাদের সমস্ত অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দিয়েছিল। তা আমাদের এখানে 1 কোটি উদ্বাস্তুকে তাদেরকে দেখাশোনা করতে হয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরে। একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছে অনেক জায়গায়। তো এগুলো তারা কেন করেছে? কোনো রাষ্ট্র কিন্তু সবসময় তার রাষ্ট্রীয় স্বার্থে কাজ করে, এটা দোষের কিছু না। ভারতীয় রাজনীতিবিদরা, ভারতের দলগুলো বা ভারত রাষ্ট্রের যারা আছে ইনস্ট্রুমেন্টগুলো, তারা সবাই তাদের জাতীয় স্বার্থে কাজ করেছে এবং এটা সবাই করে। এটা নতুন কিছু না। আমরা এখানে বসে আমরা ডোনাল্ড ট্রাম্পকে যতই গালাগালি করি না কেন, উষ্মা প্রকাশ করি না কেন, ট্রাম্প তো আমেরিকার জাতীয় স্বার্থে সবগুলো স্টেপ নিচ্ছে। সে তো জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নিচ্ছেন না। এখন তার সাথে সাথে আমার স্বার্থ সাংঘর্ষিক বলে আমি উষ্মা প্রকাশ করছি। তো ভারতের একটা গ্র্যান্ড ডিজাইন ছিল যে পাকিস্তান তার শত্রু, পাকিস্তানকে দুর্বল করতে হবে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা স্বাধীন হব। দুইটা লক্ষ্য কোইনসাইড করেছে, এক মোহনায় মিলে গেছে ৭১-এ এসে। ভারত যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে, আমরা যেটা চেয়েছি আমরাও সেটা পেয়ে গেছি। এই হচ্ছে ব্যাপারটা। তো এই ন্যারেটিভটা অ্যাকসেপ্ট করতে আমি কোনো সমস্যা দেখি না। দ্বিতীয়ত হচ্ছে, তখন একটা ঠান্ডা যুদ্ধ চলছিল, কোল্ড ওয়ার।
সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার ভেতরে। আমরা এই কোল্ড ওয়ারের মধ্য থেকে জন্ম নিয়েছি এবং ওই সময় আপনি দেখবেন যে সোভিয়েত ইউনিয়ন তার প্রভাব বলয় বাড়ানোর জন্য এটা আছে। আপনি এখন তো চীন আমাদের মহান বন্ধু, তো চীনের কমিউনিস্ট পার্টির 10ম কংগ্রেসের রিপোর্টে ক্লিয়ারলি বলা আছে যে সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি করে দিয়েছে। এটা চীনের কমিউনিস্ট পার্টির 10ম কংগ্রেসের রিপোর্ট, এটা 73 সালে। তো সুতরাং আচ্ছা, মানে আপনার একটা কলামে এই একটা অংশ বোধহয় কয়েকদিন আগে একটা ফটোকার্ড অনেকেই হয়তো ভুল বুঝেছে বা ভুলভাবে এসেছে, অনেকে স্ট্যাটাসও দিয়ে, আপনিও এটা নিয়ে কথা বলেছেন। ওই বিষয়টা যদি একটু বলেন যে আসলে আমি যদি একটু কোট করি আপনাকে, যে সোভিয়েত ইউনিয়ন তার ভূরাজনৈতিক স্বার্থে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়ে দিয়েছে। দেশের মানুষ এটি চায়নি, পাকিস্তানের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ ছিল না। তো আমি এটা বলি যে ওই যারা মানে ফটোকার্ড পাঠক যারা, তাদের ব্যাপারে আমার করুণা হয়। আচ্ছা, কারণ তারা তো আমার মূল কলামটা পড়ে নাই পুরোটা, ফটোকার্ডটা আউট অফ কনটেক্সট আসছে। তার আগে কি এই কথাগুলো তারা বলে নাই। আমি যেটা বলতে চেয়েছি যে জুলাই আন্দোলনকে একটা দল ষড়যন্ত্র বলছে না, তো ষড়যন্ত্র তত্ত্বটা অনেক পুরনো। 71 সালে অনেকে বলেছিল যে এই যে বাংলাদেশ হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন ভারতকে দিয়ে বাংলাদেশ ভেঙে দিয়েছে। আমি এইভাবে জিনিসটা এনেছি, মানে ষড়যন্ত্র তত্ত্বের কথাটাকে আপনার কথা আমি বলে দুইটা বোঝানো উদাহরণই হচ্ছে। দিয়েছি। আমি 24-এর উদাহরণও দিয়েছি এবং ষড়যন্ত্র যারা হেরে যায় তারা সবসময় ষড়যন্ত্রের কথা বলে। এইভাবে বলতে গিয়ে আমি যখন জুলাইয়ের ষড়যন্ত্রের কথা বলছে যারা হেরে গেছে তারা, আর 71-এ ষড়যন্ত্র হয়েছে এটা বলেছে 71-এ যারা হেরে গেছে। তো সেইটা যখন আসে ওইটা আউট অফ কনটেক্সট, শুধু ওইটুক দিয়ে একটা ফটোকার্ড, আর ফটোকার্ডের মধ্যে নোট অফ এক্সক্লামেশন, আশ্চর্যবোধক চিহ্ন আছে 2টা সেন্টেন্সের পরে। তা আমাদের দেশের বেশিরভাগ পাঠক কিন্তু নির্বোধ, লেখাপড়া খুব কম, তাহলে দাড়ি আর আশ্চর্যবোধক চিহ্নের মধ্যে পার্থক্য বোঝে না। তা তারা এটার পরে হুমড়ি খেয়ে পড়েছে। এটা যে একটা সার্কাজম, এটা তো বোঝার মতন। এখন আপনি এই দেশে বাস করতে হলে তো এই সমস্ত নির্বোধদের নিয়ে চলতে হবে, কিছু তো করার নাই। এটা বোঝে নাই। আর এক দল আছে যারা আমার কলামগুলোতে যে তথ্য থাকে সেটা হজম করতে পারতেছে না, তারা উসিলা খুঁজতেছিল আমাকে আক্রমণ করার, তারা এই সুযোগটা নিয়েছে। এইভাবে একটা, আমি বলবো যে আমার উপরে এক ধরনের সাইবার অ্যাটাক। আর যারা এই কলামটা পড়েছে তারা বুঝেছে। অনেকেই আবার যারা আমার প্রতি, যারা আমার শুভাকাঙ্ক্ষী পাঠক, আমার বই পড়ে, কলাম পড়ে, তারা তো মূল লেখা পড়েছেন। আমার পড়ে তারা বলেছেন যে না, আপনি তো ঠিকই বলেছেন, এরা তো আউট অফ কনটেক্সট একটা। মানে আপনি যদি, যেমন বলা হচ্ছে কি, একটা উদাহরণ প্রায় আমরা দেখতাম, স্লোগান চিকা কি, অল পাওয়ার গ্রোজ আউট অফ দ্য ব্যারেল অফ দ্য গান, কি মাও সে তুং বলেছে। তো তার পরে কি বলেছে, আগে কি বলেছে এটা আর বলে না। বলছে যে ব্যারেল অফ দ্য গান, গানের পেছনে তো একটা মানুষ আছে, সেই মানুষটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারা ওইটা আর বলে না, ওইটুকু এক লাইন বলে। তো যারা মতলববাজ, তারা কিন্তু তাদের মতলব হাসিল করার স্বার্থে এই ধরনের বক্তব্যগুলো বিকৃতভাবে ভালগার ওয়েতে উপস্থাপন করে।